রান করি, দেখো সাম সমান সমান এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে সাম সমান সমান 156। ঠিক আছে, 156 চলে এসেছে। তার মানে আমরা দেখো স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা চেক করেছিলাম আনসার কিন্তু সেভাবে এসেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 5-এর খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো সি প্রোগ্রাম থেকে বেসিক্যালি যে ধরনের প্রবলেমগুলো আসে, যে ধারার যোগফল রিলেটেড প্রবলেমগুলো আসতে দেখা যায়, বা লিপ ইয়ার অথবা ফ্যাক্টোরিয়াল রিলেটেড প্রবলেমগুলো আসতে দেখা যায়। তো আমাদের কিন্তু যশোর বোর্ড 2024-এ এবার যে প্রশ্নটা এসেছে, সেই গতানুগতিক যে স্টাইলে প্রশ্নটা হয় সেই টপিকগুলো থেকে প্রশ্নটা হয়নি, অর্থাৎ অ্যারে রিলেটেড প্রবলেম এসেছে যশোর বোর্ড 2024-এ। একটু ডিফিকাল্ট ছিল প্রবলেমটা, যেহেতু সচরাচর এই ধরনের প্রবলেমগুলো আসে না। তো এইবার যেহেতু যশোর বোর্ড 2024-এ এই ধরনের প্রবলেমগুলো এসেছে, তাহলে তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে বা 2025 সালের জন্য বা 2026 সালের জন্য অ্যারে রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে বেশি বেশি সমাধান করতে হবে। তো আমি আজকের ক্লাসের মাধ্যমে চেষ্টা করব যে খুব সহজে তোমাদেরকে এই প্রবলেমটা সমাধান করে দেওয়ার জন্য। একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন ছিল, আমি একদম ধাপে ধাপে তোমাদেরকে জিনিসটাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে যেটা করতে হবে, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে। একটু ধৈর্য সহকারে যদি তুমি জিনিসটা বুঝতে পারো, তাহলে হচ্ছে যে হয়তো তোমার টেস্ট পরীক্ষার জন্য তোমার জন্য খুব বেশি উপকারে আসবে। কারণ এই ধরনের প্রবলেমগুলো এখন কিন্তু যেহেতু একটা বোর্ডে আসছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো এখন রিপিট হতে পারে। ওকে, তো আমরা খুব বেশি কথার দিকে যাচ্ছি না, আমরা সরাসরি প্রবলেমটার দিকে চলে যাই। আমরা দেখি প্রথমে যশোর বোর্ড 2024-এ কি ধরনের প্রবলেম এসেছিল। আর এই ধরনের সৃজনশীলগুলো, অর্থাৎ সি প্রোগ্রাম রিলেটেড সৃজনশীলগুলো সমাধান করার জন্য তোমার ন্যূনতম বেসিক কিছু নলেজ রাখবে। তো সেই বেসিক নলেজগুলো যদি তোমার না থাকে, তুমি সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সে কিছু বেসিক ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই ক্লাসগুলো আগে করে দেখতে পারো। এরপর হচ্ছে যে এই প্রশ্নগুলোর সমাধানগুলো যদি দেখো, তাহলে তোমার জন্য একটু বেটার হবে। কারণ তুমি ফ্লো চার্ট কিভাবে ড্র করতে হয় বা অ্যালগরিদম কিভাবে লিখতে হয়, এগুলো যদি একটু বেসিক আইডিয়াটা না থাকে, তাহলে এগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে। ঠিক আছে, তো তোমরা অনেকে আমাকে জানিয়েছো অধ্যায় 4 এবং অধ্যায় 5-এর 2024 সালের প্রশ্নগুলো সমাধান করে দিতে, এবং আমি এই চ্যাপ্টারগুলোর দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করছি এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে জিনিসগুলোকে সুন্দরভাবে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো আসো তাহলে আমরা প্রথমে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের দিকে চলে যাই। আমরা খুব বেশি বিস্তৃত বর্ণনা করব না, এখানে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব। যেমন এখানে জ্ঞানমূলক প্রশ্নে ছিল ফাংশন কি, এবং অনুধাবনমূলক প্রশ্নে ছিল লজিক্যাল অপারেটর বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। তো আমরা প্রশ্নগুলোকে কিভাবে উত্তর করতে পারি, অর্থাৎ ফাংশন বলতে বেসিক্যালি কি বোঝায়। সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। ঠিক আছে, অর্থাৎ আমরা সহজ ভাষায়, আমি এটাকে বিস্তৃত বর্ণনার দিকে যাচ্ছি না, আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ফাংশন হচ্ছে কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা নির্দিষ্ট কোনো একটা কাজ সম্পাদন করে, এগুলোকে আমরা কি বলি, ফাংশন বলে। আর দ্বিতীয় যে অনুধাবনমূলক প্রশ্নটা ছিল, সেটা দেওয়া ছিল হচ্ছে লজিক্যাল অপারেটর বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের কিন্তু অনেকগুলো সি ভাষায় অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয়, লজিক্যাল অপারেটর বা রিলেশনাল অপারেটর। হ্যাঁ, তো অ্যারিথমেটিক অপারেটর। তো এই লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে যে কোনগুলো, সি প্রোগ্রামে যেসব অপারেটর লজিক্যাল অপারেশন সম্পন্ন করার জন্য ব্যবহৃত হয় তাদেরকে লজিক্যাল অপারেটর বলে। এই অপারেটর রিলেটেড কিন্তু মানে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউতেও আসে এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। ঠিক আছে, তাহলে লজিক্যাল অপারেটর কোনগুলো, যেগুলো লজিক্যাল অপারেশন সম্পন্ন করার জন্য আমরা ব্যবহার করি। আচ্ছা, সি প্রোগ্রামে যেমন লজিক্যাল অ্যান্ড, তারপর হচ্ছে যে কি লজিক্যাল অর, ঠিক আছে, এরপর হচ্ছে যে লজিক্যাল নট, এই তিনটা লজিক্যাল অপারেশন রয়েছে। এই যে লজিক্যাল অ্যান্ড, এগুলো একটু দেখিয়ে দিবে। দেখে এই প্রশ্নগুলোতে আসলে টু দ্য পয়েন্ট আনসার করতে পারলে তুমি পূর্ণ নাম্বারটা পাবে। হ্যাঁ, লজিক্যাল অ্যান্ড, তারপর হচ্ছে লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক্যাল নট, এই তিনটি লজিক্যাল অপারেশন রয়েছে। প্রোগ্রামে আমরা বেসিক্যালি লজিক্যাল অপারেটরগুলো কেন ব্যবহার করি, সিদ্ধান্ত গ্রহণে সচরাচর লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করা হয়। তাহলে তিনটা লজিক্যাল অপারেটর কি কি সেগুলো একটু দেখিয়ে দিবে, লজিক্যাল অপারেটরের ডেফিনেশনটা দিবে, এবং আমরা কোন কাজে ব্যবহার করি সেই জিনিসটা দেখিয়ে দিলে তুমি এখানে পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আনসার করার চেষ্টা করবে। আচ্ছা, এইবার আসো আমরা দেখি যে এখানে গ নাম্বার প্রশ্ন উত্তর করার আগে আমাদের এখানে দেখো, আমাদের উদ্দীপকে কিন্তু দুইটা দৃশ্যকল্প দেওয়া ছিল। আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে সমাধানটা দেখার জন্য। আমি খুব সুন্দরভাবে জিনিসটাকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তবে একটু ধৈর্য সহকারে তোমাকে দেখতে হবে। এবং পুরো ভিডিওটা বা পুরো ক্লাসটা যদি তুমি করো, আমি আশা করছি তোমার এই মানে অ্যারে সম্পর্কিত যে ভীতিটা আছে, বা তোমার যে একটু ডিফারেন্ট ফ্লোচার্ট আসলে কিভাবে আনসার করতে হবে, এই জিনিসগুলো তোমার কি দূর হয়ে যাবে। ঠিক আছে, তো দৃশ্যকল্প একে হচ্ছে যে
6টা ডাটা দেওয়া আছে 7, 10, 45, 20, 51 আর 23। আর দৃশ্যকল্প 2 এ একটা অ্যালগরিদম লিখা আছে। ওকে, তাহলে অ্যালগরিদম লিখা আছে মানে অবশ্যই এখানে কোনো একটা ফ্লো চার্ট আঁকতে বলতে পারে। তাহলে গতে কিন্তু সেই প্রশ্নটা দেওয়া আছে দৃশ্যকল্প 2 এর ফ্লো চার্ট আঁকো। আচ্ছা, দৃশ্যকল্প এতে আমরা অ্যারে রিলেটেড প্রবলেমটা সমাধান করব। দৃশ্যকল্প 2 এ অ্যালগরিদম লিখা আছে, আমাকে জাস্ট ফ্লো চার্টটা ড্র করতে হবে। আমাদের আসলে অ্যালগরিদম দেওয়া থাকলে বা সি প্রোগ্রাম দিয়ে দিলে সেখান থেকে কিন্তু কাজগুলো করা খুবই ইজি। হ্যাঁ, আমরা যদি একটু সামান্য কিছু জিনিস একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো। তো সর্বপ্রথম আমরা একটু অ্যালগরিদমটা দেখি। স্টেপ 1 এ প্রোগ্রামটা স্টার্ট করা হয়েছে। স্টেপ 2 তে 3টা সংখ্যা ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। এ বি সি এর মানটা ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে এ ভ্যারিয়েবলের মানটাকে মানে ম্যাক্স ধরা হয়েছে আর কি। হ্যাঁ, মানে সর্বোচ্চ ধরা হয়েছে। আর আমাদের কিন্তু এইখানে কোনো স্টেপ রিপিট নেই, আমাকে একদম প্রত্যেকটা স্টেপ পার করে করে যেতে হবে। হ্যাঁ, কোনো রিপিট স্টেপ নাই যে আবার পূর্বের স্টেপে ফিরে যাবে এমন কিছু নাই, আমাকে জাস্ট প্রত্যেকটা স্টেপ পার করে করে নিচের দিকে আসতে হবে। তো আমরা এখানে ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করব। এরপর এ ভ্যারিয়েবলের যে মানটা আমরা নিয়েছি, আমরা 3টা মান নিয়েছি কিন্তু। আচ্ছা, আমি এখানে জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। এবিসি তার মানে এখন ধরো আমি যে কোনো একটা মান নিলাম, আমি ধরো নিলাম হচ্ছে 10, তারপর বি এর মান নিলাম হচ্ছে 12, তারপর সি এর মান নিলাম হচ্ছে যে 14। ঠিক আছে, তার মানে প্রথমে আমরা কিন্তু এবিসি এর মানটা ইনপুট হিসেবে গ্রহণ করলাম। আচ্ছা, 3টা মান আমরা ইনপুট হিসেবে নিলাম। এরপর আমরা এ ভ্যারিয়েবলের মানটাকে আমরা ম্যাক্স হিসেবে ধরবো। হ্যাঁ, তাহলে ম্যাক্সের ভ্যালু এখন কত হবে? এ ভ্যারিয়েবলের যে মান দেওয়া আছে সেটা, তার মানে এখন ম্যাক্স সমান সমান কত? এ ভ্যারিয়েবলের কত মান দেওয়া আছে? 10। ওকে, আচ্ছা, তাহলে এরপর আসো স্টেপ 4 এ যেতে হবে। স্টেপ 4 এ গিয়ে কি, ইফ ম্যাক্স লেস দেন বি, ম্যাক্স সমান সমান বি, অর্থাৎ ম্যাক্সের ভ্যালু যদি বি এর ভ্যালু থেকে ছোট হয় তাহলে বিটাকে আমরা ম্যাক্স হিসেবে, এখন বি এর ভ্যালুটাকে তখন আমরা ম্যাক্স হিসেবে ধরবো। ওকে, তার মানে এখন আমরা চেক করব, আমরা পরের লাইনে কি চেক করলাম, ইফ এবার ম্যাক্সের ভ্যালু কত, ম্যাক্স লেস দেন বি, তার মানে 10 লেস দেন বি এর ভ্যালু কত, 12। এটা তো শর্তটা তো সত্য, তাই না? যে 10 কিন্তু 12 কিন্তু 10-এর থেকে বড়। হ্যাঁ, তার মানে যদি ম্যাক্স লেস দেন বি, অর্থাৎ বি এর ভ্যালুটা ম্যাক্সের যে ভ্যালু আছে, এখন ম্যাক্সের মধ্যে কোন কার ভ্যালু আছে, এ এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালুটা যদি এ এর ভ্যালু থেকে ম্যাক্সের ভ্যালু থেকে বড় হয় তাহলে ম্যাক্স হয়ে যাবে এখন কত, ম্যাক্সের মান কত হয়ে যাবে, বি এর মানটা, বি এর ভ্যালুটা ম্যাক্সের মান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ম্যাক্স সমান সমান তখন কি হবে, ম্যাক্স সমান সমান বি, তার মানে এটা যেহেতু কন্ডিশন সত্য তাহলে এখন ম্যাক্স সমান সমান বি, অর্থাৎ আমরা এখানে ম্যাক্স সমান সমান কত দিব, তাহলে 12 দিব। ওকে, এরপরে কিন্তু স্টেপ 5 এ যেতে হবে। স্টেপ 5 এ কি, এখন ম্যাক্সের ভ্যালু কত, 12 কিন্তু। ওকে, তাহলে এখন আবার চেক করব ম্যাক্সের ভ্যালুটা সি থেকে ছোট কিনা বা সিটা ম্যাক্সের ভ্যালু থেকে বড় কিনা, তাহলে তখন সি এর ভ্যালুটা হয়ে যাবে ম্যাক্স। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখো, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এখন ইফ ম্যাক্স লেস দেন সি, তাহলে এখন ম্যাক্স কত, 12 লেস দেন সি, সি মানে হচ্ছে কত এখন 14। ওকে, সি মানে হচ্ছে 14, তাহলে 14 কিন্তু 12 থেকে বড়, তার মানে কন্ডিশন কিন্তু সত্য। যদি সত্য হয় তাহলে ম্যাক্স সমান সমান আমরা কত দিয়ে দিব, সি, তাহলে সি এর ভ্যালু কত, 14, ম্যাক্স সমান সমান দিয়ে দিব 14। তারপর হচ্ছে দেখি, এখন ম্যাক্সের ভ্যালু হচ্ছে কত, 14, এই ম্যাক্সকে আমরা প্রিন্ট করে দিব এবং প্রোগ্রামটা আমরা শেষ করব। আমি আশা করি জিনিসটা এখানে কিন্তু এটা মানে একটার পর একটা স্টেপ আসতে থাকতে হবে। ওকে, মানে কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না। আমি জিনিসটাকে আরেকটা মান দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে তুমি এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝে যাবে। আর যদি এগুলো যদি বেসিক টুকটাক আইডিয়া থাকে তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো বোঝাটা তোমার জন্য খুব বেশি কষ্টকর হবে না। ঠিক আছে, যেমন মনে করো আমরা আরেকটা মান দিয়ে চেক করলাম। যেমন কি মান দিয়ে চেক করলাম, ধরো এ এর মান নিলাম হচ্ছে 14, বি এর মান নিলাম হচ্ছে 12, তারপর সি এর মান নিলাম হচ্ছে 10। ওকে, তাহলে এবার প্রথমে এবিসি এর মান নিয়ে নিলাম। এখন প্রথমে এ এর মানটাকে ম্যাক্স হিসেবে ধরবো, তাহলে ম্যাক্স সমান সমান এখন কত, 14। এই যে দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করো। এবার ম্যাক্স লেস দেন বি, অর্থাৎ ম্যাক্সের ভ্যালু থেকে যদি বি এর ভ্যালু বড় হয় তাহলে বি এর ভ্যালুটাকে আমরা ম্যাক্স হিসেবে ধরবো। কিন্তু এখন এখানে দেখো, এখানে তো কন্ডিশন সত্য না, এ এর ভ্যালু, ম্যাক্সের ভ্যালু হচ্ছে 14 আর বি এর ভ্যালু হচ্ছে যে 12, তার মানে বি এর ভ্যালুটা বড় না, তাহলে আমরা বি এর ভ্যালুকে ম্যাক্স ধরতে পারবো না। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এরপর আমরা দেখবো ম্যাক্সের ভ্যালু থেকে সি এর ভ্যালু বড় কিনা, মানে ম্যাক্স থেকে সি বড় কিনা। তাহলে ম্যাক্সের ভ্যালু হচ্ছে কত, 14 আর সি এর ভ্যালু হচ্ছে 10, না এটাও কন্ডিশন সত্য না, তাহলে আমরা সি এর ভ্যালুকে ম্যাক্স ধরতে পারবো না। তার মানে এখন আমরা ম্যাক্সের ভ্যালু প্রথমে যেটা এর মানকে ধরেছিলাম 14, সেটাকেই এখন ম্যাক্স হিসেবে কি করে দিব, ম্যাক্সের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব এবং আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। ঠিক আছে, তার মানে দেখো খুব সহজে কিন্তু আমরা এটা অ্যালগরিদমটা বুঝে ফেললাম। এই অ্যালগরিদমটা যদি তুমি বুঝো তাহলে এখন কিন্তু তুমি খুব সহজে
ফ্লো চার্টটা ড্র করতে পারবে। জাস্ট এখান থেকে দেখে দেখে তুমি ড্র করতে পারবে। প্রথমে প্রোগ্রাম শুরু করো, তারপর হচ্ছে যে এবিসি এর মানে ইনপুট হিসেবে গ্রহণ করো। তাহলে আমি এখানে তোমাদেরকে ফ্লো চার্টটা এঁকে ড্র করে দেখাচ্ছি। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। ওকে, আমরা তাহলে প্রোগ্রামটা স্টার্ট করলাম। আমরা প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম। এরপর আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করতে হবে। তাহলে এবিসি এর মান গ্রহণ। আর আমরা জানি প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমাদেরকে এইরকম চিত্র ব্যবহার করতে হয়। ফ্লো চার্ট সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া থাকতে হবে। এরপর হচ্ছে যে কি, এবিসি এর মান ইনপুট হিসেবে গ্রহণ করব। তার মানে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করার জন্য আমরা কি সামান্তরিক আকারে এই চিত্রটা ড্র করতে হবে। ঠিক আছে, ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য আমরা এই সামান্তরিকটা ব্যবহার করি। ওকে, তাহলে এখন আমরা ইনপুট এবিসি অর্থাৎ এবিসি এর মানটা ইনপুট হিসেবে আমরা নিব, ইনপুট এ কমা বি কমা সি। তাহলে ইনপুটের জন্য আমরা এই সামান্তরিকের মতো এই চিত্রটাকে ড্র করলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি করেছি, প্রসেসিং কি করেছি, এ এর ভ্যালুকে ম্যাক্স হিসেবে ধরেছি। তার মানে আমরা প্রসেসিং করার জন্য আমাদেরকে আয়তক্ষেত্রের মতো চিত্রটা ব্যবহার করতে হবে। তার মানে আমাদেরকে আয়তক্ষেত্রের মতো চিত্রটা ব্যবহার করতে হবে। এখন আমরা কি করেছি, আমরা জাস্ট অ্যালগরিদমে যেভাবে আছে সেভাবেই কিন্তু আমরা ড্র করছি। আমরা দেখো এখানে এর ভ্যালুকে আমরা ম্যাক্স হিসেবে ধরেছি। তার মানে আমরা ম্যাক্স ইকুয়াল টু আমরা কি দিব, এ। ঠিক আছে, এখন এর ভ্যালুটা ম্যাক্স হিসেবে ধরেছি, প্রসেসিং করছি, সেজন্য আমরা এখানে আয়তক্ষেত্র ব্যবহার করেছি। আর ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক ব্যবহার করেছি। এবার আমরা নেক্সট কি চেক করেছি, নেক্সট চেক করেছি যদি বি এর ভ্যালুটা ম্যাক্স থেকে বড় হয়, অর্থাৎ এখানে আমাকে কোনো একটা ডিসিশন মেক করতে হবে। ডিসিশন মেক করার জন্য কিন্তু আমার ফ্লো চার্ট আলাদা চিত্র আছে। ওকে, যদি বি এর ভ্যালুটা ম্যাক্স থেকে বড় হয় তাহলে বি এর ভ্যালুটাকে ম্যাক্স ধরতে হবে, না হলে পরের লাইনে আমরা চলে যাব, স্টেপ 5 চলে যাব। ঠিক আছে, তার মানে এখন আমাকে এখানে কি ডিসিশন নিতে হবে, আমাকে এখানে ডিসিশন নিতে হবে ম্যাক্স লেস দেন বি কিনা, এটা আমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বি এর ভ্যালুটা ম্যাক্সের থেকে বড় কিনা। তাহলে এখানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার দুইটা আনসার হতে পারে, ইয়েস অথবা নো, যে কোনো দুইটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, হয় ইয়েস হবে, না হলে কি হবে, নো হবে। হয় ইয়েস হবে, না হলে কি হবে, নো হবে। যদি বি এর ভ্যালুটা ম্যাক্স থেকে বড় হয়, এই যে দেখো আমরা এখানে একটু দেখি, যদি বি এর ভ্যালুটা ম্যাক্স থেকে বড় হয়, যদি বি এর ভ্যালু ম্যাক্স থেকে বড় হয় তাহলে বি এর ভ্যালুটাকে আমরা ম্যাক্স হিসেবে ধরি, রাইট? আমরা কিন্তু একটু আগে বুঝেছি। তাহলে যদি ইয়েস হয়, অর্থাৎ বি ম্যাক্সের ভ্যালু থেকে, ম্যাক্সের যে মানটা আছে সেটা থেকে বড়, তাহলে আমরা কি করব, ম্যাক্স সমান সমান কি ধরবো, বি। আমরা ম্যাক্স সমান সমান ধরবো হচ্ছে যে বি। ওকে, আর যদি না হয়, অর্থাৎ আমরা কি করেছিলাম, এই কন্ডিশনটা সত্য হলে বি ম্যাক্স সমান সমান বি লিখেছি, সত্য না হলে আমরা পরের স্টেপে চলে গেছি, জাস্ট সিম্পলি আমরা পরের স্টেপে চলে গেছি। তার মানে এই জায়গাটাতে তোমাকে একটু কাজ করতে হবে, একটা কানেক্টর ব্যবহার করতে হবে। দেখো এখন সেটা কি করি, কারণ আমাদেরকে তো এটা ফ্লোটা চলতে থাকতে হবে, তাই না? তার মানে না হলে তো সরাসরি নিচের দিকে আসবে, ইয়েস হলেও কিন্তু আমরা কি করি, ইয়েস হলো যদি এটা ইয়েস হয়, মানে ম্যাক্স সমান সমান বি লিখি, তাও কিন্তু আমরা স্টেপ 5 যাই, তাই না? তার মানে আবার আমরা যদি এই জায়গায় চলে আসি তাহলে তাও কিন্তু আমাকে আবার এর পরের স্টেপটাকে দেখতে হবে। তাহলে এটা এইভাবে করে আমাকে ড্রটা করতে হবে। ঠিক আছে, তার মানে এরপর হচ্ছে যে আমরা চেক করব ম্যাক্স লেস দেন সি কিনা। ওকে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এরপর আমরা কি চেক করব, ম্যাক্স লেস দেন সি কিনা। এরপর আমরা চেক করব ম্যাক্স লেস দেন সি, অর্থাৎ সি এর ভ্যালুটা ম্যাক্স থেকে বড় কিনা। তাহলে যদি ইয়েস হয় তাহলে আমরা এখন ম্যাক্স সমান সমান সি লিখবো। আমরা এখন আশা করি বুঝতে পারছি জিনিসটা, আমরা ম্যাক্স সমান সমান কি লিখবো, সি লিখবো। আর যদি না হয়, যেভাবে ফ্লোটা ছিল সেভাবেই তো চলতে থাকবে, তাই না? তবে এখানে আবার একটা কানেক্টর ব্যবহার করতে হবে, কারণ ইয়েস হলেও আমাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হচ্ছে। ওকে, আচ্ছা এর পরবর্তী স্টেপে দেখো আমরা কিন্তু আমাদের কাজটা শেষ। এখন আমরা এবার যাই আসে, আমরা এখানে কি ছিল, এর পরের প্রসেসের সময় প্রিন্ট ম্যাক্স, আমরা এখানে এখন ম্যাক্সকে কি করে দিব, প্রিন্ট করে দিব। প্রিন্ট করার জন্য কিন্তু আমরা আউটপুটের জন্য কিন্তু কি ব্যবহার করি, সামান্তরিক ব্যবহার করি। তাহলে প্রিন্ট ম্যাক্স। ওকে, এরপর হচ্ছে যে আমরা প্রোগ্রামটা কমপ্লিট করে দেবো, এন্ড করে দেবো। ওকে, এন্ডের জন্য আমাকে এই ধরনের চিত্র ব্যবহার করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু প্রবলেমটা খুব সহজেই আমরা বুঝে গেছি, কারণ এখানে কোনো স্টেপ রিপিট হবে না, সেজন্য আমাকে একটার পর একটা যেতে হবে। এখন আমরা যদি পুরো প্রবলেমটা একসাথে দেখি, একটু ভালো করে খেয়াল করো। আমরা মনে করো প্রথমে ইনপুট এবিসি, আমি আবার একটু টেস্ট করে দেখাই যে আমাদের এটা ফ্লোচার্টটা ঠিক আছে কিনা। প্রথমে এ এর মান নিলাম 10, হ্যাঁ, বা এ এর মান নিলাম 12, বি এর মান নিলাম 10, সি এর মান নিলাম 8। তার মানে এখন প্রথমে ইনপুট নিলাম, এরপর হচ্ছে ম্যাক্স সমান সমান এ, এখন এর ভ্যালুকে আমরা ম্যাক্স হিসেবে ধরবো। তার মানে এর ভ্যালু হচ্ছে এখন কত, 12। তার মানে ম্যাক্সের ভ্যালু হচ্ছে এখন কত, 12। ওকে, এবার আমরা চেক করবো ম্যাক্স লেস দেন বি কিনা। তাহলে এখন ম্যাক্সের ভ্যালু হচ্ছে যে 12,
আর বি এর ভ্যালু হচ্ছে যে কত 10, তার মানে কন্ডিশনটা সত্য না হলে আমরা সরাসরি নিচের দিকে চলে যাব, সত্য হলে এর দিকে আসবো, আর সত্য না হলে আমরা সরাসরি নিচের দিকে চলে আসবো। এরপর আমরা চেক করবো ম্যাক্স লেস দেন সি কিনা, তাহলে ম্যাক্স হচ্ছে 12 লেস দেন সি, তাহলে এটাও সত্য না, তাহলে সরাসরি নিচে চলে আসবো। তাহলে এখন ম্যাক্স সমান সমান কত ছিল, 12 ছিল, সেটাকে আমরা প্রিন্ট করে দিব। ওকে, এইবার আরেকটা এক্সাম্পল দিয়ে চেক করি আমরা, 8, 10, 12 বুঝার চেষ্টা করো, একবার না দেখলে বারবার দেখো, হ্যাঁ জিনিসটা কিন্তু, তাহলে তুমি আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবে জিনিসটা। তাহলে প্রথমে আমরা ম্যাক্স সমান সমান নেই, তার মানে আমরা এই জায়গাগুলো একটু মুছে দিই, হ্যাঁ এই জায়গাগুলো একটু মুছে দিই, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। তাহলে ম্যাক্স সমান সমান এখন কত, ম্যাক্স সমান সমান হচ্ছে এখন এ, তার মানে এর ভ্যালু হচ্ছে 8। ওকে, এবার চেক করব ম্যাক্স লেস দেন বি কিনা, তার মানে 8 লেস দেন 10, অর্থাৎ ম্যাক্সের থেকে বি ভ্যালু বড় কিনা, হ্যাঁ বি ভ্যালু কিন্তু বড়, ম্যাক্সের ভ্যালু ছিল 8 আর বি ভ্যালু হচ্ছে 10, তার মানে ইয়েস হলো এখন ম্যাক্স সমান সমান বি, তার মানে এখন ম্যাক্স সমান সমান বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে এখন ম্যাক্সের ভ্যালু কত হয়ে গেল, 10 হয়ে গেল। তাহলে দেখো এটা করার পর আমাকে আবার নেক্সট স্টেপে যেতে হচ্ছে না, তাহলে সেটার জন্যই কিন্তু আমি আবার এই জায়গায় চলে এসেছি, হ্যাঁ যে আবার এই জায়গায় মানে এই ফ্লোটাতে চলে এসেছি, কারণ আমাকে প্রত্যেকটা স্টেপ চেক করতে হবে। এরপর এবার এই জায়গায় আবার চলে আসবো, আসার পর এবার আবার চেক করবো ম্যাক্স লেস দেন সি কিনা, তাহলে এখন ম্যাক্স হচ্ছে কত 10 আর সি হচ্ছে কত 12, হ্যাঁ সি এর ভ্যালু ম্যাক্স থেকে কি বড়, তাহলে যদি ইয়েস হয় তাহলে এবার ম্যাক্স সমান সমান আমরা কি লিখবো, সি মানে হচ্ছে কত 12। ওকে, তাহলে আবার আমরা কিন্তু এখানে চলে আসবো, এখানে এসে এবার ম্যাক্সের ভ্যালুটা অর্থাৎ ম্যাক্স সমান সমান যে 12 সেটা আমরা কি করে দিব, প্রিন্ট করে দিব। ঠিক আছে, তাহলে দেখো কত সুন্দর একটা প্রবলেম ছিল, জাস্ট এটা তোমাকে মানে তোমার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে ছোট্ট কিছু আইডিয়া রাখতে হবে, নলেজ রাখতে হবে এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করতে হবে। আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেইভাবে তোমাদেরকে জিনিসটাকে বোঝার মতো মনে রাখতে হবে। ঠিক আছে, যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে করলাম। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা যদি আমি বুঝি, তাহলে আসো আমরা পরবর্তী প্রবলেমের দিকে চলে যাই। পরবর্তী প্রবলেমটা কিন্তু খুবই মজার একটা প্রবলেম, যেখানে আমরা অ্যারে সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো জানতে পারবো। এই যে যেমন দেখো ঘ নাম্বারে দেওয়া আছে, দৃশ্যকল্প একের ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে, অর্থাৎ আগে তোমাকে অ্যারে জিনিসটা কি সেটা বুঝতে হবে। তাহলে প্রথমে বলেছে যে দৃশ্যকল্প একে যে ডাটাগুলো দেওয়া আছে, কয়টা ডাটা দেওয়া আছে, 7, 10, 45, 20, 51, 23, 6টা ডাটা দেওয়া আছে। এই 6টা ডাটাকে তোমাকে আগে একটা অ্যারেতে নিতে হবে। অ্যারে হচ্ছে কি, সমজাতীয় ডেটার সমাবেশ। অ্যারে আমি কি বলেছি, অ্যারে বলতে বুঝেছি সমজাতীয় ডেটার সমাবেশ, অর্থাৎ যখন তোমার সি প্রোগ্রামে একসাথে 5টা বা 10টা বা 20টা ডাটা, অর্থাৎ একই টাইপের অনেকগুলো ডাটা নিয়ে কাজ করার প্রয়োজন হবে, যেমন এখানে কয়টা ডাটা আছে, 6টা ডাটা আছে, বা এরকম মনে করো তোমার 10টা ডাটা নিয়ে একসাথে কাজ করার প্রয়োজন হচ্ছে, বা একই জাতীয় 20টা ডাটা নিয়ে প্রয়োজন হচ্ছে, তাহলে তুমি আলাদা আলাদা করে তুমি ভ্যারিয়েবল ডিক্লারেশন করে কাজ না করে তুমি কি করলা, একই সাথে একটা অ্যারে ডিক্লেয়ার করে তুমি 6টা ডাটাকে নিয়ে একসাথে কাজ করতে পারবা, বা 10টা ডাটাকে নিয়ে একসাথে কাজ করতে পারবা। ঠিক আছে, তার মানে সমজাতীয় ডাটা নিয়ে কাজ করতে হলে, একই জাতীয় অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে গেলে সেই জায়গায় আমরা কি ব্যবহার করি, আমরা অ্যারে ব্যবহার করি, সি ভাষায় আমরা একটা অ্যারে ব্যবহার করি। ঠিক আছে, তার মানে এখানে যেহেতু 6টা ডাটা নিয়ে একসাথে কাজ করতে হবে, সে জায়গায় আমরা এখন এখানে কি ব্যবহার করবো, অ্যারে ব্যবহার করবো। আমি এটা বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এবার ডাটাগুলোকে একটা অ্যারেতে নিয়ে তারপর তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করব আমরা। তার মানে আমরা যোগফল বের করার মানে লুপ চালিয়ে যোগফল বের করার কনসেপ্টটা কিন্তু আমরা মোটামুটি আইডিয়া আছে। তোমরা যদি ধারার যোগফল রিলেটেড আমার ক্লাসটা এখনো না দেখে থাকো, তাহলে তোমরা খুব দ্রুত ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারো, যেখানে আমরা ধারার যোগফল রিলেটেড খুব সুন্দর বিভিন্ন লুপ ব্যবহার করে কিভাবে তুমি ধারার যোগফলগুলো বের করতে পারো সেই সংক্রান্ত ভিডিওটা আমি আপলোড করেছি। ঠিক আছে, তাহলে আসো আমরা প্রথমে এবার অ্যারে নিয়ে একটু জাস্ট আমরা প্রোগ্রামটা পুরোপুরি দেখবো। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এটা কিন্তু তোমাদেরকে কম্পাইলারে রান করে দেখাবো। আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বড় হলেও আমি আশা করছি এই ক্লাস থেকে তুমি অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হতে পারবে। আমরা এই প্রোগ্রামটা পুরোপুরি রান করে দেখাবো। ঠিক আছে, কম্পাইলারে। তার প্রথমে আমরা কিভাবে লিখতে হবে সেই জিনিসটা দেখাই। আমরা অ্যারেতে নিয়ে তাদের যোগফল সি প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি। তো দেখো, আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করব, আমি খুব সুন্দর করে প্রোগ্রামটাকে এখানে লিখে বোঝানোর চেষ্টা করছি, লিখে দেখানোর চেষ্টা করছি। তাহলে দেখো, প্রথমে হচ্ছে যে কি, আমাদেরকে হেডার ফাইল ইউজ করতে হবে, তাই না? আমাদেরকে হ্যাশ ইনক্লুড studio.h বেসিক সি প্রোগ্রাম যদি তোমাদের বোঝা না হয়ে থাকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, অবশ্যই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমার বেসিক জিনিসগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা প্রথমে আমাদেরকে একটা হেডার ফাইল, আমাদের প্রয়োজনীয় হেডার ফাইলটা আমাদের প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করে দিতে হবে। এরপর হচ্ছে যে আমাদের একটা মেইন সেকশন থাকবে, প্রত্যেকটা প্রোগ্রামে একটা মেইন সেকশন থাকবে। ঠিক আছে, তার মানে এখন আমার যে 6টা ডাটা আছে, 6টা ডাটাগুলো কি কি, 7, 10, 45, 20, 51, 23, এগুলো হচ্ছে যে একটা অ্যারেতে নিয়ে আসতে হবে। ওকে, তার মানে একটা জিনিস খেয়াল করো,
আমি এই জায়গাটাতে একটু বোঝানোর চেষ্টা করি। এখন আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করার একটা নিয়ম আছে। অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম মানে কি? প্রথমে হচ্ছে যে তোমাকে ডাটা টাইপ দিতে হবে। তোমাকে ডাটা টাইপ নিতে হবে। কোন টাইপের, কোন ডাটা টাইপের আমরা অর্থাৎ কোন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে অ্যারে নেমটা দিতে হবে। হ্যাঁ, অ্যারে নেমটা দিতে হবে এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে অ্যারে সাইজটা তোমাকে দিয়ে দিতে হবে। অ্যারের সাইজটা তোমাকে দিয়ে দিতে হবে, তারপর সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে যে অ্যারে ডিক্লারেশন নিয়ম। তাহলে এখন ধরো আমার এই প্রোগ্রামে কয়টা ডাটা নিয়ে কাজ করার প্রয়োজন? 6টা। তাহলে আমি ধরো এগুলো ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করব। তাহলে ডাটা টাইপ দিলাম ইন্টিজার। তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, একটা অ্যারে নাম দিলাম, ধরো আমি দিলাম হচ্ছে এ। এবার অ্যারে সাইজ আমরা কয়টা ডাটা নিয়ে কাজ করব? 6টা ডাটা নিয়ে কাজ করব। তাহলে সাইজ দিব কত? 6। তার মানে এখন আমি ইন্টিজার টাইপের অর্থাৎ পূর্ণ সংখ্যার 6টা ডাটা নিয়ে আমরা কি করব? কাজ করব। একই সাথে আমি 6টা ডাটা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। এটাই হচ্ছে যে অ্যারের সুবিধা। তার মানে এখন অ্যারে 6, এইবার আমরা সেই 6টা ডাটা কি কি হবে সেগুলো আমরা বলে দিব। তাহলে সেই ডাটাগুলো কি কি হবে সেটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত কত বলতো? 7, 10, তারপর হচ্ছে কি 45, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে কি 51, তারপর হচ্ছে কি 23। ঠিক আছে? তার মানে 6টা ডাটা। তাহলে কিভাবে ডিক্লেয়ার করলাম? প্রথমে অ্যারে নাম মানে ভ্যারিয়েবল ইয়ে কি দিলাম? প্রথমে ডাটা টাইপটা দিলাম। ডাটা টাইপের পরে হচ্ছে যে অ্যারে নেমটা দিলাম, অ্যারে সাইজটা দিলাম এবং এখানে যেহেতু 6টা ডাটা, কোন 6টা ডাটা নিয়ে আমি কাজ করবো এটা বলে দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা সেই 6টা ডাটা নিয়ে নিলাম। 7, 10, 45, 20, 51, 23। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই 6 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা মানে হচ্ছে যে আমার মেমোরিতে পরপর 6টা জায়গা দখল হয়ে গেছে। কার জন্য? এই সংখ্যাগুলোর জন্য 6টা ডাটা কি 6টা জায়গা কি হয়ে গেছে? মেমোরিতে পরপর 6টা জায়গা দখল হয়ে গেছে। এই যে ব্যাপারটা দেখো, মেমোরির মধ্যে রিপ্রেজেন্টেশনটা কেমন হয়। তার মানে মনে রাখতে হবে সবসময় অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয় A0 থেকে। এই যে দেখো 0তম থেকে ইন্ডেক্সিংটা শুরু হবে। তার মানে 6টা ডাটা মানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। আমার ইন্ডেক্সিংটা এইভাবে হবে। তার মানে এখানে কয়টা হচ্ছে? 6টা ডাটা নিয়ে আমরা কাজ করছি। তাহলে প্রথমটা হবে কি? আমরা 6 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করেছি। তাহলে প্রথমটা হবে A0, তারপরটা হবে ইন্ডেক্সিং A1, তারপরটা হবে A2, হ্যাঁ, এরপরেরটা হবে A3। ওকে, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এরপরটা হবে A4, এরপরেরটা হবে A5। ওকে, তার মানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাটার জন্য আমার মেমোরিতে পরপর জায়গাগুলো কি হয়ে গেছে? দখল হয়ে গেছে। তার মানে এখন A0, তার মানে প্রথমটাকে 7, তার মানে A0 হচ্ছে এইখানে। এই যে দেখো আমি জিনিসটাকে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। তার মানে A0 এই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে যে কত? 7। তার মানে এখানে এই A0 এর ভ্যালু হচ্ছে কত? 7। তাহলে এর পরেরটা হচ্ছে কত? 10। তাহলে A1 এর কত? A1 এর ভ্যালু হচ্ছে 10। এরপর হচ্ছে কত? A2 এর জন্য হচ্ছে কত? 45। A3 এর ভ্যালু হচ্ছে কত? 20। তারপর A4 এর হচ্ছে যে 51 আর A5 এর হচ্ছে যে কত? 23। তার মানে এই 6টা ডাটার জন্য আমার 6টা জায়গা মেমোরিতে পরপর কি হয়ে গেল? দখল হয়ে গেল। তাহলে এখন A0 বলতে কিন্তু আমরা এখন 7 কে বুঝাবো, A1 বলতে আমরা 10 কে বুঝাবো। তাহলে আমার অ্যারেতে আমরা এইভাবে করে একসাথে 6টা ডাটা নিয়ে কি করতে পারি? কাজ করতে পারি, বা 10টা ডাটা নিয়ে যত সংখ্যক ডাটা দরকার আমরা ততগুলো ডাটা নিয়ে একই জাতীয় অনেকগুলো ডাটা নিয়ে আমরা কি করতে পারি? কাজ করতে পারি। তাহলে এই জিনিসটা আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এখন দেখো প্রোগ্রামের মধ্যে তাহলে আমাকে প্রথমে যোগফল বের করার জন্য এই 6টা ডাটাকে প্রথমে অ্যারেতে নিতে হবে। তাহলে আমরা অ্যারেতে কিভাবে নিতে পারি? ইন্টিজার, তাহলে তাহলে 6টা ডাটা নিয়ে কাজ করবো। সেজন্য দেখো প্রথমে ডাটা টাইপ দিলাম, অ্যারে নেম দিলাম, তারপর হচ্ছে অ্যারে সাইজ দিলাম। এখন সে 6টা ডাটা কি কি? হ্যাঁ, আমরা 0তম থেকে ইন্ডেক্সিং শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাটাগুলোকে দিয়ে দিব। 7, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে কত? 51, তারপর হচ্ছে কত? 23। ওকে, তাহলে আমরা 6টা ডাটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা কি করব দেখো, আমাদেরকে তো একটা লুপ চালাইতে হবে। লুপের জন্য আমাকে একটা কাউন্টার ভ্যারিয়েবল লাগবে। হ্যাঁ, তো সেই কাউন্টার ভ্যারিয়েবলটা নিয়ে নিলাম i। এরপর যোগফল বের করার জন্য আমরা কি জানি? সাম নামে আমরা একটা ভ্যারিয়েবল নিব। সেই সামের ভ্যালুটা আমরা প্রথমে ইনিশিয়ালি কত সেট করতে হবে? 0 সেট করতে হবে। যোগফল বের করার জন্য সাম ভ্যারিয়েবলের ভ্যালুটা ইনিশিয়ালি 0 সেট করতে হবে। ওকে, এবার জাস্ট আমরা একটা লুপ চালিয়ে দিব। আমি প্রথমে এই জিনিসটাকে এই জায়গায় আরেকটু ড্র করে নিই, তাহলে আমরা পরবর্তীতে প্রোগ্রামটা আরেকটু সহজে বুঝবো। তাহলে 6টা মান আমরা নিয়েছি। তাহলে প্রথমটা হচ্ছে A0, তারপর হচ্ছে A1, তারপর হচ্ছে A2, তারপর হচ্ছে A3, 0তম থেকে ইন্ডেক্সিংটা শুরু হবে। A4, এরপর হচ্ছে A5। তার মানে প্রথমটা হচ্ছে 7, 10, 45, 20, 51, তারপর হচ্ছে কত? 23। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা আমরা লুপ চালিয়ে দিব। আমরা একটু বোঝার চেষ্টা করবো। আমরা একদম প্রত্যেকটা লাইন আমরা ডিসক্রাইব করবো। দেখো একটা ফল লুপ চালিয়ে দিয়েছি। ফল লুপে তাহলে কি
প্রথমে ইনিশিয়ালাইজেশন করব আমরা, তাহলে i এর মান কত থেকে শুরু করব, লুপটা কয়বার চালাবো, 6 বার, তাহলে i এর মান 0 থেকে শুরু করব। i লেস দেন 6 কন্ডিশন, আমরা ফর লুপের স্ট্রাকচার জানি, প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তারপর কন্ডিশন দিতে হয়। তাহলে দেখো 0 থেকে শুরু হবে, কন্ডিশন কি 6 এর ছোট হইতে হবে i এর মান, তার মানে 0 1 2 3 4 5 6 বার চলবে এই লুপটা। ওকে, এরপর i এর মান এক এক করে কি করবে, বৃদ্ধি করব। এবার কন্ডিশন যদি সত্য হয় লুপের ভিতর প্রবেশ করবে, লুপের ভিতর প্রবেশ করে কি করবে, সাম সমান সমান সাম প্লাস ai, সাম সমান সমান সাম প্লাস কি ai, ঠিক আছে। এরপর আমরা ক্লোজ করে দিব সেকেন্ড ব্র্যাকেট। এরপর আমরা যখন কন্ডিশনটা সত্য হবে না, লুপ থেকে বের হয়ে যাব, লুপ থেকে বের হয়ে আমরা সামের মানটা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করার জন্য আমরা সাম সমান সমান %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। এবার এই %d এর জায়গায় আমরা এখানে এই যে সাম ভ্যারিয়েবলের মানটা প্রিন্ট করে দেখাবো, তাহলে কমা দিয়ে লিখবো সাম, এরপর সেমিকোলন দিয়ে শেষ করব। এরপর হচ্ছে যে আমরা এই যে প্রথমে মেইন ফাংশনের জন্য যে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করেছিলাম সেটা এখানে দিব। এখন দেখো আমরা কিন্তু প্রোগ্রামটা লিখেছি, এবার কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এই প্রোগ্রামটা একটু বুঝতে হবে। এই যেখানে কি লিখেছি এটা একটু বুঝতে হবে, তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা একটু সুন্দর করে বুঝিয়ে দিতে চাই, একটু খেয়াল করো ভালো করে। তাহলে আমরা প্রথমে দেখো, প্রথমে লুপটা শুরু করেছি i এর মান 0 থেকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাই। এই যে দেখো প্রথম স্টেপ i এর মান হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, তাহলে i এর মান 0 থেকে শুরু করলাম। এরপর কন্ডিশন কি, 0 লেস দেন 6, এটা তো কন্ডিশন সত্য তাই না, 6 এর থেকে ছোট। হ্যাঁ, আমরা এটা 6 লেস দেন 6 কেন নিয়েছি, কারণ 0 থেকে 5 পর্যন্ত 6 বার এই লুপটা চলবে সেই জন্য। তাহলে কন্ডিশন তো সত্য তাই না, তাহলে কন্ডিশন সত্য হলে এই লুপের ভিতর প্রবেশ করবে। এই লুপের ভিতর প্রবেশ করে কি করবে, সাম সমান সমান সাম প্লাস ai, সাম সমান সমান সাম প্লাস ai। এবার তোমরা আমাকে বলো সামের মানে আমরা ইনিশিয়ালি কত নিয়েছিলাম, 0 নিয়েছিলাম, তার মানে এখানে হচ্ছে যে এখন কত হবে 0 প্লাস ai মানে কত, এখন i এর ভ্যালু কত, এখন i এর ভ্যালু হচ্ছে কত 0, তার মানে এখানে হচ্ছে a0। তাহলে এবার কিন্তু তুমি ইন্ডেক্সিং বুঝে গেছো অ্যারের, তার মানে a0 বলতে মূলত কাকে বোঝাচ্ছে, প্রথম এলিমেন্টকে বোঝাচ্ছে। a0 বলতে কিন্তু প্রথম এলিমেন্টকে বোঝাচ্ছে, রাইট। এই দেখো a0 আমরা কি 6টা এলিমেন্টকে রেখেছিলাম না এখানে, তাহলে প্রথমেরটা কি ছিল a0, ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়েছিল, তাহলে a0 এর ভ্যালু কত 7, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে যে 0 প্লাস 7, তার মানে এখান থেকে 0 প্লাস 7 মানে 7 পাচ্ছি আমরা। ওকে, তাহলে এরপর হচ্ছে যে i প্লাস প্লাস, অর্থাৎ i এর মান 1 বাড়বে, i এর মান কত হবে 1। তাহলে i এর মান যদি 1 হয় তাহলে কন্ডিশন কি, i লেস দেন 6, 1 6 থেকে ছোট, কন্ডিশন সত্য। সত্য হলে আবার লুপের ভিতর প্রবেশ করবে, এবার দেখবে সাম সমান সমান আবার কি সাম প্লাস কি ai, তাহলে এখন ai বলতে কাকে বোঝাচ্ছে, i এর মান কত 1, তার মানে এটা হচ্ছে এখন a1। তাহলে সামের মান লাস্ট কত আসছিল 7, হ্যাঁ। এরপর এখন ai মানে a1 মানে কত, a1 বলতে কাকে বোঝাচ্ছে এখন, এই যে খেয়াল করো 10 কে বোঝাচ্ছে, এই যে দ্বিতীয় এলিমেন্ট, a1 বলতে দ্বিতীয় এলিমেন্ট, এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স, প্রথম, তার মানে এটা হচ্ছে কি ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে 10, তাহলে a1 এর মান হচ্ছে 10, তাহলে 10 প্লাস 7 মানে কত হচ্ছে 17। ওকে, এভাবে চলতে থাকবে, আমরা প্রতিটা পুরোটাই আমি করে দেখাবো। এরপর হচ্ছে যে i প্লাস প্লাস, অর্থাৎ i এর মান 1 বাড়বে, তাহলে 2 লেস দেন 6, এখনো কন্ডিশন সত্য, তাহলে লুপের ভিতর প্রবেশ করবে, লুপের ভিতর সাম সমান সমান সাম প্লাস ai, তাই না আবার, তাহলে লাস্ট সাম কত আসছিল 7, 17 প্লাস ai মানে কত এখন a2, হ্যাঁ এই 2 এর ভ্যালু যোগ হবে, তাহলে 17 প্লাস a2 এর ভ্যালু কত, এখানে থার্ড এলিমেন্টটা হচ্ছে কত, এই যে দেখো এখানে থার্ড এলিমেন্টে ছিল 45, তাহলে a2 এর ভ্যালু হচ্ছে 45, তাহলে 45 আর 17 কত হয় 62, রাইট, 45 আর 17 হচ্ছে 62। এরপর i প্লাস প্লাস মানে i এর মান আবার 1 বাড়বে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। তাহলে 3 লেস দেন 6, তাহলে 3 লেস দেন 6 হলে সেম আবার সাম সমান সমান, এখনো কন্ডিশন সত্য, সাম সমান সমান সাম প্লাস i, তাহলে লাস্ট কত ছিল 62 প্লাস ai, মানে এখন হচ্ছে যে i এর মান কত 3, i এর ভ্যালু হচ্ছে 3, তাহলে a3, তাহলে 62 প্লাস a3 এর ভ্যালু কত 4 নাম্বার এলিমেন্ট, a3 এর ভ্যালু হচ্ছে যে 4 নাম্বার এলিমেন্ট 20, তাহলে এখানে আমরা এখন a3 এর ভ্যালু দিব হচ্ছে 20, তার মানে এখন হবে 82। এরপর হচ্ছে যে i সমান সমান 4 লেস দেন 6, এখনো কন্ডিশন সত্য, তাহলে সাম সমান সমান কি হবে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু শুধু জাস্ট এই প্রোগ্রামটা লিখতে হবে, হ্যাঁ আমি জাস্ট বোঝার জন্য এই জিনিসটা বুঝাচ্ছি যে কিভাবে কাজটা হয়েছে। তাহলে সাম আবার কত 82 প্লাস ai, তার মানে a4, তার মানে এবার 82 প্লাস a4 মানে কত, a4 ভ্যালু মানে কত, a4 হচ্ছে পঞ্চম এলিমেন্ট, তাহলে 51, তাহলে হচ্ছে 51, তাহলে 82 প্লাস 51
1, তাহলে কত হয় 133। আচ্ছা, এরপর হচ্ছে যে আই এর মান কত হবে 5 হবে, 5 লেস দেন 6, এখনো কন্ডিশন সত্য। এবার সাম সমান সমান আবার সাম প্লাস এআই, তাহলে 133 প্লাস এআই বলতে আই এর মান কত এখানে 5, তাহলে A5, তাহলে 133 এর সাথে যদি আমি A5 যোগ করি, A5 বলতে কত ষষ্ঠ এলিমেন্টটাকে বোঝাচ্ছে 23, তাহলে এখানে যদি আমি এখন 23 নিই, হ্যাঁ 23 নিই, তাহলে 133 আর 23 তুললে কত হচ্ছে আমার এখানে হচ্ছে যে 156। হ্যাঁ, এরপর আয়ের মান আবার এক বাড়বে 6 হবে, কিন্তু এখন কিন্তু কন্ডিশন সত্য না, কারণ আমাদেরকে আয়ের মানটা 6 থেকে কি হতে হবে ছোট হতে হবে। কন্ডিশন যখন সত্য হবে না তখন আমরা লুপ থেকে আমরা লুপের ভিতর প্রবেশ করব না, আমরা লুপের ভিতর আর প্রবেশ করব না। লাস্ট সামের ভ্যালু কত এসেছিল 156, এখানে সেই 156টাকে আমি সামের ভ্যালু হিসেবে দেখিয়ে দিব। ঠিক আছে, দেখো এটা খুব মজার একটা প্রবলেম, তোমাদেরকে জিনিসটা একবার না বুঝলে জাস্ট বারবার দেখতে হবে। আমার কথা হচ্ছে সেটা, আমি যেভাবে তোমাকে এখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি, তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, তুমি খুব সহজে এই জিনিসটা কি বুঝে যাবে। তাহলে এখন এই কাজটা দেখো, আমি এখন সেম আমি চেষ্টা করব এই যে 2024 সালে যেভাবে এই প্রবলেমগুলো আমি সমাধান করছি, আমি চেষ্টা করব এই সি প্রোগ্রামের এই মানে এই যে জটিল যে প্রবলেমগুলো আছে বা একটু ডিফারেন্ট যে প্রবলেমগুলো আছে, এইভাবে তোমাদেরকে সবগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিতে হবে। ক্লাসের ডিউরেশনটা একটু বড় হবে, কিন্তু তুমি যতক্ষণ সময় দিয়ে জিনিসটা দেখবে, আশা করি তোমাদের সেটা অনেক বেশি উপকারে আসবে। এখন দেখো, আমরা যদি এটা কম্পাইলারে কাজটা করে দেখাই, তাহলে আমাদের আনসারটা 156 আসে কিনা সেই জিনিসটা আমরা একটু চেক করে দেখি। তাহলে আমরা দেখো, আমি প্রোগ্রামটা আবার লিখছি, এবার তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে এখন আমরা একটা কম্পাইলারে চলে যাব, যেখানে আমাদেরকে মূলত কাজগুলো কম্পাইলারটা দেখতে পাচ্ছ। এখন আমরা সি প্রোগ্রামটা আমরা কম্পাইলারে করে দেখাবো। ঠিক আছে, এখানে আমি কোড ব্লকস ইনস্টল করা আছে আমার। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, হ্যাশ ইনক্লুড studio.h আমাদেরকে হেডার ফাইলটা যুক্ত করতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের একটা মেইন সেকশন থাকবে, আমরা সেই মেইন ফাইলটা দিলাম, মেইন সেকশনটা দিলাম। এরপর হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু। আমাদেরকে প্রথমে এটা 6টা ডাটা রাখার জন্য আমাদেরকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। প্রথমে দিতে হবে ডাটা টাইপ, বুঝার চেষ্টা করো, একটু ধৈর্য সহকারে দেখো। এরপর হচ্ছে অ্যারে নেম, তারপর হচ্ছে অ্যারে সাইজ, 6 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করবো আমরা। হ্যাঁ, অ্যারে সাইজটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে আমাদেরকে মানগুলো নিতে হবে। তাহলে আমাদের মানগুলো কি কি ছিল, প্রথমে আমাদের 6টা মান দেওয়া ছিল। হ্যাঁ, দেখো তুমি তাহলে এখন খুব সহজে অ্যারে রিলেটেড প্রবলেমগুলো তুমি কিন্তু কি করতে পারবে, সমাধান করতে পারবে। প্রথমে ছিল 7, হ্যাঁ, তারপর ছিল হচ্ছে 10, তারপর ছিল হচ্ছে যে 45, তারপর ছিল হচ্ছে 20, তারপর ছিল হচ্ছে 51, তারপর ছিল হচ্ছে 23। তাহলে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা 6টা মান রেখে দিলাম, যেটার ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে A0, A1, A2, A3, A4, A5। ওকে, এবার আমরা হচ্ছে যে লুপ চালানোর জন্য একটা কাউন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এবং যোগফলটা রাখার জন্য একটা সাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, এবং সামের ইনিশিয়াল ভ্যালু আমরা 0 ডিক্লেয়ার করব। এরপর হচ্ছে যে আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপের আমরা লুপটা 6 বার চালাতে হবে আমাদেরকে, কারণ এখানে 6 বার আমাকে কাজটা করতে হবে। তার মানে প্রথমে ফর লুপের প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তার মানে আই সমান সমান কত থেকে শুরু করব, 0 থেকে শুরু করব, সেমিকোলন দিব। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, আই লেস দেন 6 পর্যন্ত চলবে, অর্থাৎ 0 1 2 3 4 5 6 বার চলবে এই লুপটা। ঠিক আছে, এরপর আয়ের মান কত করে করে বাড়বে, আয়ের মান এক এক করে বাড়বে, সেজন্য আই প্লাস প্লাস। এবার কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপের ভিতর প্রবেশ করবে, লুপের ভিতর প্রবেশ করে সাম সমান সমান সাম প্লাস এ আই হবে। ঠিক আছে, সাম প্লাস এ আই। ওকে ওকে, আচ্ছা, তাহলে যখন কন্ডিশনটা ভুল হবে তখন লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হয়ে সামটা কি করে দিবে, প্রিন্ট করে দিবে। ওকে, সামটা প্রিন্ট করে দিবে। সাম সমান সমান কি হবে, %d ফরম্যাটে স্পেসিফাই দিতে হবে ইন্টিজার টাইপের কোনো কিছু প্রিন্ট করার জন্য। এরপর এখানে আমরা এই যে সাম ভ্যারিয়েবলের মানটা এখানে আমরা বসিয়ে দিব। এটা কিন্তু সি কিন্তু কেস সেনসিটিভ, আমরা যেভাবে অক্ষরগুলো লিখেছি ছোট হাতের বড় হাতে, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। তাহলে এখন দেখো, আমি যদি প্রোগ্রামটাকে রান করি, প্রথমে বিল্ড করব তারপর রান করি, আচ্ছা, এখানে একটা এরর দেখাচ্ছে। এই যে দেখো, আমরা কিন্তু এখানে সেমিকোলনের জায়গায় কমা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করে নিলাম। এবার যদি আমি কম্পাইল করার পর রান করি, দেখো সাম সমান সমান এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে সাম সমান সমান 156। ঠিক আছে, 156 চলে এসেছে। তার মানে আমরা দেখো স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা চেক করেছিলাম, আনসার কিন্তু সেভাবে এসেছে। এখন এই 156 কিভাবে এসেছে সেটা বোঝার জন্যই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বর্ণনা করে দেখিয়েছি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, তাহলে আমি আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি।
আমি এইভাবে করে 2024 সালে সি প্রোগ্রাম রিলেটেড যতগুলো প্রবলেম আছে এইভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের আমি আশা করছি তোমরা সি প্রোগ্রাম রিলেটেড তোমাদের যে ভীতিটা আছে সেটা দূর হয়ে যাবে। কারণ সি প্রোগ্রাম থেকে কিন্তু 2টা সৃজনশীল দেয়। তুমি যদি সি প্রোগ্রাম থেকে কোনো মতো আয়ত্তে আনতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর সি প্রোগ্রাম থেকে কিন্তু সেম প্যাটার্ন ফলো করে। একটু যদি আমরা টেকনিক্যালি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা খুব সহজে এগুলো আনসার করতে পারবো। তো আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়া হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। এছাড়া তোমার কোন বোর্ডের সলিউশনটা সবার আগে প্রয়োজন সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি রেসপন্স পাই বা তোমরা যদি তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের ভিডিও আমি আরো অনেক তৈরি করে দিব, যাতে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তোমাদের 25 ব্যাচের যারা 26 ব্যাচের যারা পরীক্ষা দিবে তাদের জন্য উপকারে আসে। ঠিক আছে? তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে ভুলবে না। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।